প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে স্বাগত জানাই ফিজিক্স কালচার চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পরাবৈদ্যুতিক পদার্থের মেরুবর্তিতা এবং তড়িৎ ফ্লাক্স। তাহলে শুরু করি। পরাবৈদ্যুতিক পদার্থের মেরুবর্তিতা অর্থাৎ পোলারাইজেশন অফ ডাইইলেকট্রিক সাবস্টেন্স। প্রথমে আমরা ডাইইলেকট্রিক সাবস্টেন্স বলতে আমরা কি বুঝি একটু জেনে নিই। ডাইইলেকট্রিক বলতে অর্থাৎ পরাবৈদ্যুত বলতে আসলে অন্তরক পদার্থকে আমরা বুঝি। অন্তরক পদার্থ বলতে কি বুঝি আমরা? যে সমস্ত পদার্থে মুক্ত ইলেকট্রন থাকে না, অর্থাৎ তড়িৎ পরিবহন করতে পারে না, তাকে আমরা অন্তরক পদার্থ বলি। এবার প্রশ্ন হলো, মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন বলতে আমরা কি বুঝি? পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনগুলিকে আমরা ফ্রি ইলেকট্রন বলি। কেন? কারণ নিউক্লিয়াস থেকে পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনের যে দূরত্ব বেশি হওয়ার দরুন আকর্ষণ বলটা সাধারণত কম হয়, আর আকর্ষণ বল কম হওয়া মানে ফ্রি হবে। সেই জন্য আমরা বাইরের কক্ষের ইলেকট্রনগুলিকে ফ্রি ইলেকট্রন বলি। তাহলে অন্তরক পদার্থে ফ্রি ইলেকট্রন থাকে না। কিছু কিছু পদার্থ আছে যারা তড়িৎ পরিবহন ক্ষমতা শূন্য হলেও কি করতে পারে? বৈদ্যুতিক শক্তিকে সঞ্চালিত করতে পারে। যেমন ধরো, একটি অন্তরক পদার্থকে যদি এক্সটার্নাল তড়িৎ ক্ষেত্রে রাখি, সেই অন্তরক পদার্থে কি তৈরি হয়? অন্তরক পদার্থের পৃষ্ঠে আবিষ্ট আধানের উৎপত্তি হয়। সেই সমস্ত পদার্থগুলিকে আমরা বলি ডাইইলেকট্রিক সাবস্টেন্স। এই ডাইইলেকট্রিক সাবস্টেন্সকে আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে পোলার সাবস্টেন্স, আর একটি হচ্ছে নন পোলার। পোলার বলতে মেরুবর্তী পদার্থ, আর নন পোলার হচ্ছে অমেরুবর্তী পদার্থ। দেখে নিন, মেরুবর্তী পদার্থ হচ্ছে পজিটিভ আধান অর্থাৎ প্রোটন এবং নেগেটিভ আধান অর্থাৎ ইলেকট্রনের মধ্যে সেপারেশন থাকবে, তাকে আমরা বলবো পোলার মলিকুল। স্থায়ী দ্বিমেরুভ্রামক থাকে পোলার মলিকুলের ক্ষেত্রে। পোলার মলিকুলের খুব কমন এক্সাম্পল, কমন উদাহরণ কি? সেটা হচ্ছে জল। জল হচ্ছে ডাইইলেকট্রিক মেটেরিয়াল। ক্লিয়ার? এবার নন পোলার মলিকুল অর্থাৎ অমেরুবর্তী পদার্থ, অর্থাৎ পজিটিভ আধান এবং নেগেটিভ আধানের মধ্যে সেপারেশন থাকবে না, অর্থাৎ প্রোটনের ভারকেন্দ্র বা ভরকেন্দ্র, ইলেকট্রনের ভারকেন্দ্র বা ভরকেন্দ্র পরস্পর সমাপতিত থাকবে। সেই সমস্ত পদার্থগুলিকে আমরা বলি অমেরুবর্তী পদার্থ। উদাহরণ কি? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এমনকি মিথেনও। এরকম অনেক উদাহরণ আমরা দিতে পারি। ঠিক আছে? এই নন পোলার মলিকুলের ক্ষেত্রে স্থায়ী ডাইপোল মোমেন্ট থাকবে না। কেন? পজিটিভ আধান এবং নেগেটিভ আধানের মধ্যে সেপারেশনই তো থাকে না, তাহলে ডাইপোল মোমেন্ট থাকবে কি করে? ক্লিয়ার? এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে পোলার মলিকুলের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট থাকা সত্ত্বেও যদি আমরা ইলেকট্রিক ফিল্ড যদি সাপ্লাই না করি, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যদি বাইরে থেকে না দেওয়া হয়, তাহলে ওই ডাইপোল মোমেন্টগুলির তাপীয় উত্তেজনার ফলে টোটাল ডাইপোল মোমেন্ট শূন্য হয়। তার মানে কি? পোলার মলিকুলের অভ্যন্তরে কি হয়? ডাইপোল মোমেন্টগুলির ওরিয়েন্টেশন বিভিন্ন দিকে হয়। বিভিন্ন দিকে হওয়ার ফলে রেজাল্ট্যান্ট বা ইফেক্টিভ ডাইপোল মোমেন্ট আমরা যখন হিসাব করতে যাই তখন শূন্য হয়। এখন আমরা ডাইইলেকট্রিক মেটেরিয়াল বা পোলার বা নন পোলার মেটেরিয়ালকে যদি আমরা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখি, ধরো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, এই অঞ্চলে তড়িৎ ক্ষেত্র ডিফাইন করা আছে। সেই তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন মনে করি এই, সেটাকে E0 নাম দিলাম। কোন দিক থেকে কোন দিকে? এই দিক থেকে এই দিকে, এই দিক থেকে এই দিকে, এই দিক থেকে এই দিকে, সুষম তড়িৎ ক্ষেত্র। ক্লিয়ার? তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন এই দিক থেকে এই দিকে মানে আমরা ধরে নিতেই পারি স্যার এদিকে পজিটিভ আধানের অস্তিত্ব আছে,
আর এদিকে নেগেটিভ আধানের অস্তিত্ব আছে। ক্লিয়ার? এখন এইখানে যদি আমরা একটি ডাইইলেকট্রিক মেটেরিয়াল, পোলার বা নন পোলার যাই হোক না কেন, আমরা প্রথমে পোলার ডাইইলেকট্রিক মেটেরিয়াল এখানে প্লেস করলাম। ক্লিয়ার? পোলার ডাইইলেকট্রিক মেটেরিয়ালের ক্ষেত্রে কি হয়, যে ডাইপোল মোমেন্টগুলি থাকে, সেই ডাইপোল মোমেন্টের ওরিয়েন্টেশন বিভিন্ন দিকে হয়। এইরকম হয়। তাহলে নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, এইরকম হয়। ইলেকট্রিক ফিল্ড যদি না দেওয়া হয় তাহলে এরকম হয়। যদি আমরা ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই করি, হ্যাঁ সাপ্লাই করেছি, কত E0 ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই করেছি, তাহলে এই যে ডাইপোল মোমেন্ট, এই ডাইপোলের ওরিয়েন্টেশন কি হবে, একটি নির্দিষ্ট দিকে বিন্যস্ত হবে। ক্লিয়ার? তাহলে কেমন হবে আমরা একটু দেখে নিই। তাহলে কেমন হবে, যে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট তার ওরিয়েন্টেশন কি হবে, ইলেকট্রিক ফিল্ডের ওরিয়েন্টেশনের প্যারালাল হবে। তাহলে আমরা ইফেক্টিভ ডাইপোল মোমেন্ট পাচ্ছি, আর ইফেক্টিভ ডাইপোল মোমেন্ট পাওয়া মানে স্যার ইলেকট্রিক ফিল্ডও তৈরি হবে। ক্লিয়ার? সেই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, এই যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের যে দিক তার ঠিক বিপরীত দিকে হবে। এটার নাম দিলাম মনে করি EI। নন পোলার মলিকুলকে যদি আমরা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখি তাহলে কি হবে, এই ইলেকট্রিক ফিল্ড মনে করি E0, ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে, একই রকম ক্যারেক্টারিস্টিক্স। এখানে ডাইইলেকট্রিক মেটেরিয়াল বিশেষ করে আমরা রাখলাম নন পোলার। এই যে পজিটিভ আধানের জন্য এই মেটেরিয়াল থেকে কি করবে, নেগেটিভ আধানগুলিকে টেনে নিয়ে আসার চেষ্টা করবে, নিয়ে এসে কোথায় নিয়ে আসবে, পৃষ্ঠে নিয়ে আসবে, তাই না? আর নেগেটিভ আধান এর ভিতর থেকে পজিটিভ আধানগুলিকে এদিকে টেনে নিয়ে আসবে। ইনডিউসড ডাইপোল মোমেন্ট তৈরি হলো, আবিষ্ট দ্বিমেরু এখানে তৈরি হলো। ক্লিয়ার? তাহলে পোলারাইজেশন বলতে আমরা কি বুঝি একটু জেনে নিই। পোলারাইজেশন হচ্ছে এক্সটার্নাল তড়িৎ ক্ষেত্রে অর্থাৎ বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে যদি আমরা মেরুবর্তী পদার্থকে রাখি অর্থাৎ পোলার মলিকুলকে রাখি, তাহলে পোলার মলিকুলের ডাইপোল মোমেন্ট একটি নির্দিষ্ট দিকে ওরিয়েন্টেড হবে, একটি নির্দিষ্ট দিকে বিন্যস্ত হবে, তাতে করে আমরা ইফেক্টিভ ডাইপোল মোমেন্ট পাবো। আর যদি নন পোলার মলিকুলকে আমরা রাখি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে, তাহলে কি হবে, আবিষ্ট দ্বিমেরু ভ্রামক তৈরি হবে। এই যে ঘটনা, এই ঘটনাকে বলা হয় পোলারাইজেশন। কি বললাম, ঘটনাকে বলা হয় পোলারাইজেশন, মেরুবর্তিতা। ঠিক আছে? আর এই অবস্থাকে বলা হয় পোলারাইজড, মেরুবর্তিত। মানুষকে যখন পোলারাইজড করা হয়, একটি নির্দিষ্ট মুখী করা হয়, তখন কীভাবে করা হয়, বাইরে থেকে এনার্জি সাপ্লাই দিয়ে কিন্তু পোলারাইজড করা হয়। এবার এই পোলারাইজেশনকে আমরা মেজার করব কি করে, পরিমাপ করব কি করে? পরিমাপ করার জন্য আমরা খুব সহজভাবে সেটাকে পরিমাপ করি। দেখো, যদি এই ডাইইলেকট্রিক মেটেরিয়াল তার আয়তন মনে করি V, ঠিক আছে, আয়তন কত V, এইটা বা এটা যাই বলি না কেন, আয়তন V। এই V আয়তনে কি পরিমাণ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট তৈরি হয়েছে সেটা মনে করি PI, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট PI, মানে ভেক্টর কোয়ান্টিটি দিয়ে দাও ডাইরেকশন। তাহলে একক আয়তনে কি পরিমাণ তৈরি হয়েছে, তাহলে PI/V, এইটা কি আমরা পোলারাইজেশন বলি, ক্যাপিটাল P। ক্লিয়ার? তাহলে পোলারাইজেশন হচ্ছে আসলে মেরুবর্তিত পদার্থের একক আয়তনে যে তড়িৎ দ্বিমেরু মেরু ভ্রামক তৈরি হচ্ছে, সেটাকে আমরা পোলারাইজেশন মেরুবর্তিতা বলি। এবার মেরুবর্তিতার একক যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, বলতে পারবে ডাইপোল মোমেন্ট তার একক কি, আধান হচ্ছে কুলম্ব, সেপারেশন হচ্ছে মিটার।
তাহলে আয়তনের একক কি? মিটার কিউব। কত হবে? কুলম ইন্টু মিটার টু দি পাওয়ার -2। ক্লিয়ার? আমরা ডাইমেনশনে বের করতে পারবো। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই দেওয়ার ফলে এই ডাইইলেকট্রিক মেটেরিয়ালের মধ্যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। সেই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে? দেখো, এটাকে ইআই নাম দাও। সেটা ইআই কেন? ইনডিউসড বলে। ডিরেকশন কোন দিকে? নিতে। তার মানে ইআই ডিরেকশন এই দিক থেকে এই দিকে, তার মানে এই বরাবর। আর ই0 ডিরেকশন এই দিক থেকে এই দিকে, এই বরাবর। তার মানে ইলেকট্রিক ফিল্ডে আমরা ডাইইলেকট্রিক মেটেরিয়ালকে যদি রাখি তাহলে কি হবে? ডাইইলেকট্রিক মেটেরিয়ালের উপস্থিতির জন্য সেই ইলেকট্রিক ফিল্ডের যে ইন্টেন্সিটি সেটাকে কমিয়ে দেবে। কেন? ডিরেকশনটা পরস্পর অপোজিট তো। তাহলে ইফেক্টিভ বা রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড যদি আমরা বলি, সেটাকে মনে করি ই নাম দিলাম, রেজাল্ট্যান্ট বা ইফেক্টিভ ইলেকট্রিক ফিল্ড। সেটা কত? আমরা সাপ্লাই দিয়েছিলাম কত? ই0, সাপ্লাই দিয়েছিলাম ই0। আর ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড কত তৈরি হয়েছে? সেটা হচ্ছে ইআই, পরস্পর বিপরীত। এই ক্লিয়ার? তাহলে সাপ্লাইং ইলেকট্রিক ফিল্ড ই0 আর আমরা পেলাম কত? ই। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি এইটার চেয়ে এইটা বড়, তাই না? তাহলে ই0 ই এর থেকে বড়। স্যার কত গুণ বড় হবে? একটা বড় প্রশ্ন। এটা প্রমাণ করা যায় কি? যে ই হবে ই0 বাই কে। স্যার এখানে কেটা কি? কেটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম, অর্থাৎ এই যে পরাবৈদ্যুতিক মাধ্যম, সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, সেটা হচ্ছে কে। এই ডাইইলেকট্রিক মিডিয়ামের যদি লেন্থ, আমরা এইটাকে আমরা এল ধরলাম। ক্লিয়ার? এই প্রান্তে যে আধান তৈরি হয়েছে, আবিষ্ট আধান, সেটা -q, আর এই পৃষ্ঠে +q। বলো তাহলে ডাইপোল মোমেন্ট কত হবে? ডাইপোল মোমেন্ট P সমান সমান হচ্ছে QL লিখতে পারি আমরা খুব সহজভাবে। লক্ষ্য করো, যদি আমরা মনে করি তাহলে P সমান সমান Q × L। তাহলে পোলারাইজেশন আমরা হিসাব করছিলাম আগে, পোলারাইজেশন হিসাব করব কি করে? ক্যাপিটাল P সমান সমান কত? আমরা জানি ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট ডিভাইড বাই ভলিউম। এখানে ইনডিউসড কথাটা লিখতে হবে, ইনডিউসড ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। ইনডিউসড ডাইপোল মোমেন্ট কত? সেটা হচ্ছে QL, তাই তো? আয়তন কত হবে? এই ডাইইলেকট্রিক মিডিয়ামের এরিয়া অফ ক্রস সেকশন যদি আলফা হয়, তাহলে আয়তন কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থের ক্ষেত্রফল। তাহলে লক্ষ্য করো, এল এল কেটে গেল, তাহলে কিউ বাই আলফা। ক্লিয়ার? তাহলে কিউ বাই আলফাটা কি স্যার? আধানের তলমাত্রিক ঘনত্ব। এখানে কি আধান? পোলারাইজড চার্জ, অর্থাৎ কিউ বাই আলফাকে আমরা বলি সিগমা পি। সিগমা পি কেন স্যার? সিগমা পি হচ্ছে মেরুবর্তিত আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে আমরা সহজভাবে হিসাব করে নিলাম যে ডাইইলেকট্রিক পোলারাইজেশন সেটা আসলে মেরুবর্তিত আধানের তলমাত্রিক ঘনত্বের সমান হয়। স্যার এখন যে আলোচনা হলো, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের মনে প্রশ্ন জাগছে। কি প্রশ্ন স্যার? যে যদি তড়িৎ ক্ষেত্রের মান অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হবে? তড়িৎ ক্ষেত্রের মান যদি অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয় তাহলে পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আর পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রন যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে ডাইইলেকট্রিক মিডিয়াম পরিবাহীর মতন আচরণ করবে। আর এই ঘটনাকে বলা হয় ডাইইলেকট্রিক ব্রেকডাউন। ডাইইলেকট্রিক ব্রেকডাউন।
মিনিমাম যে তড়িৎ ক্ষেত্রের জন্য ডাইইলেকট্রিক ব্রেকডাউন শুরু হয় তাকে বলা হয় ডাইইলেকট্রিক স্ট্রেংথ। ডাইইলেকট্রিক স্ট্রেংথ যদি এয়ার মিডিয়াম হয়, বায়ু মাধ্যম হয়, তাহলে ডাইইলেকট্রিক স্ট্রেংথ কত হয়? 3 × 10⁶ ভোল্ট পার মিটার। এবার আমরা আলোচনা করব ইলেকট্রিক ফ্লাক্স। তার আগে এরিয়া ভেক্টর অর্থাৎ ক্ষেত্রফল যে ভেক্টর কোয়ান্টিটি সেটা একটু জেনে নিন। এরিয়া ভেক্টর ধরো কোনো একটি ক্ষেত্র, এই হচ্ছে একটি ক্ষেত্র, এই ক্ষেত্রকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলছি। স্যার ভেক্টর কোয়ান্টিটি মানে তো স্যার মান থাকবে, দিক থাকবে, মান নিয়ে কোনো সমস্যা নাই। এর যে ক্ষেত্রফল হবে আমরা পরিমাপ করে দেখব, ক্ষেত্রফলের যা মান হবে ভেক্টর রাশির মান, কিন্তু দিকটা কোন দিকে হবে? যে কোনো ক্ষেত্র ভেক্টরের দিক মাথায় রাখবে সেই যে তল অর্থাৎ ক্ষেত্র ভেক্টরের যে সারফেস, সেই সারফেসের লম্ব বরাবর হয় ক্ষেত্র ভেক্টর মনে করি। তাহলে এই ক্ষেত্র ভেক্টরের দিক কোন দিকে হবে? লম্ব বরাবর। ঠিক আছে, সবসময় আউটার নর্মাল, তলের বহির্মুখী লম্ব মাথায় থাকবে। তাহলে এই যে এরিয়া, এখানে ক্ষুদ্র এরিয়া আমি ধরলাম, এই এরিয়া মনে করি ডিএস। ডিএস ভেক্টর কোয়ান্টিটি, এরিয়া ভেক্টর, এলিমেন্টারি এরিয়া ভেক্টর, খুব ক্ষুদ্র। তাহলে ভেক্টর কোয়ান্টিটি যদি হয় তাহলে অ্যারো মার্ক দিলাম। তাহলে একক ভেক্টর কি হবে? একক ভেক্টর দিয়ে যদি মানকে গুণ করি তাহলে আমরা ভেক্টর রাশিকে পাই। দিক কোন দিকে হবে? এই যে এরিয়া, এই এরিয়ার লম্ব বরাবর। এটাই হচ্ছে তোমার ক্ষেত্র ভেক্টরের দিক। এখন আলোচনা করব ইলেকট্রিক ফ্লাক্স। এই ফ্লাক্স বলতে আমরা কি বুঝি? যার মানে হচ্ছে টু ফ্লো, অর্থাৎ কোনো ভেক্টর কোয়ান্টিটির ফ্লাক্স যদি আমরা জানতে চাই, আসলে কোনো ভেক্টর কোয়ান্টিটির ফ্লাক্স বলতে ওই ভেক্টর কোয়ান্টিটি কোনো ক্ষেত্রের মধ্য দিয়ে কি পরিমাণে প্রবাহিত হচ্ছে সেটা বোঝায়। স্যার ক্লিয়ার হলো না? বাড়িতে জলের ট্যাঙ্ক আছে, জলের ট্যাঙ্ক, এখান থেকে জল ডিস্ট্রিবিউটেড হয়েছে, এইখানে এই পাইপ, এখানে একটা পাত্র রেখেছে, এই ক্লিয়ার। এখন এই পাত্রে কি পরিমাণ জল আমরা পাবো সেটা কিসের উপর নির্ভর করবে? 1 নম্বর, স্যার এই যে জলের প্রবাহ, জলের গতিবেগ কত সেটা ফ্যাক্টর, জলের গতিবেগ মনে করি ভি। আর কিসের ফ্যাক্টর থাকবে এখানে? যদি এই যে পাইপ, এই পাইপের এরিয়া যদি বেশি হয় তাহলে এখানে আমরা জল বেশি পরিমাণে পাবো। তাহলে এখানে কিছু পরিমাণ জল, এই জলের পরিমাণ নির্ভর করছে কিন্তু জলের গতিবেগ এবং যে ক্ষেত্রফল বা এরিয়া ক্রস সেকশনের মধ্যে দিয়ে আসছে তার উপর। ধরো প্রচণ্ড গরম লাগছে, এখন আমি জানালা খুলে দিলাম, জানালা খুলে দিলে তো বায়ু আসবে, এয়ার আসবে। এয়ার কি পরিমাণে এই ঘরে আসবে, কি কি বিষয়ের উপর নির্ভর করবে? 1 নম্বর হচ্ছে বায়ু প্রবাহের উপর নির্ভর করবে, বায়ু প্রবাহের বেগের উপর নির্ভর করবে, এবং জানালা, যে জানালাটা খুলে দিয়েছি তার ক্ষেত্রফল কত তার উপর নির্ভর করবে। যদি ছোট্ট একটি জানালা হয় তাহলে বায়ু কি খুব বেশি আসবে? নিশ্চয় আসবে না। তাহলে কিছু পরিমাণ বায়ু, সেটা নির্ভর করছে কার উপর? বায়ু প্রবাহের বেগ এবং ক্ষেত্রফলের উপর। একই রকমভাবে আমরা ইলেকট্রিক ফ্লাক্স আমরা ধারণা দিতে পারি। কীরকম? এই জলের পরিমাণকে ফ্লাক্সের সঙ্গে তুলনা করব। তাহলে দেখো, ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স is quantity of electric field। আসলে তড়িৎ ক্ষেত্রের পরিমাণ linked with area।
ইন দ্যাট ফিল্ড। অর্থাৎ কোনো ক্ষেত্রের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স, কি বলবো, ওই ক্ষেত্রের মধ্য দিয়ে ইলেকট্রিক ফিল্ড কতটুকু যাচ্ছে। ইলেকট্রিক ফিল্ড কতটুকু যাচ্ছে মানে স্যার আসলে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স কতগুলি যাচ্ছে। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে কোনো ক্ষেত্রের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলি তড়িৎ বলরেখা যায়। ক্লিয়ার? এবার দেখো তড়িৎ বলরেখা আমরা বোঝানোর জন্য কি করি, মাঝে এই লাইনটা নিই, ইলেকট্রিক ফিল্ড ই, ঠিক আছে, ডিরেকশন এদিক থেকে এদিকে। এখন একটি এরিয়া ধরো আমি নিয়ে আসলাম, এই হচ্ছে একটি এরিয়া, এই এরিয়াকে আমি এখানে প্লেস করলাম। তাহলে এই এরিয়ার মধ্য দিয়ে লম্ব হবে কটি বলরেখা যাচ্ছে, 1 2 3 4 5 6। তার মানে কি ফ্লাক্স কত, 6। যদি এরিয়াকে আমরা এইভাবে একটু আনত করি, কটি বলরেখা যাচ্ছে এবার, 1 2 3 4, 4টি বলরেখা। এবার কত, ফ্লাক্স কিন্তু কমে গেল। তাহলে তড়িৎ ক্ষেত্রের মান একই থাকছে স্যার, কিন্তু এখানে ফ্লাক্সের মান কমে গেল কেন? কারণ এরিয়া অর্থাৎ ইফেক্টিভ এরিয়া অর্থাৎ লম্ব এরিয়া এই তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সেটা রিডিউসড হয়ে গেছে। কেন ইফেক্টিভ এরিয়া কমে যায়নি? ইফেক্টিভ এরিয়া কমে যাওয়ার ফলে কি হলো, তোমার তড়িৎ ফ্লাক্সের মান কমে গেল। আবার যদি লম্বভাবে ধরি তাহলে তড়িৎ ফ্লাক্সের মানটা বেড়ে যাচ্ছে। তাহলে তড়িৎ ফ্লাক্স সবসময় তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লিঙ্কড এরিয়া তোমাকে বলতে হবে। এরিয়া ছাড়া বা ক্ষেত্র ছাড়া তড়িৎ ফ্লাক্সের কোনো অস্তিত্ব আছে? নেই। তাহলে কোনো ক্ষেত্রের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলি বলরেখা পাস করে তাকে আমরা ইলেকট্রিক ফ্লাক্স বলবো। ইলেকট্রিক ফ্লাক্স অবশ্যই স্কেলার কোয়ান্টিটি। তাহলে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি আর ইলেকট্রিক ফ্লাক্স স্কেলার কোয়ান্টিটি। আমরা পরিমাপ কিভাবে করব? পরিমাপ হচ্ছে যে ইলেকট্রিক ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে প্রকাশ করি। সেটা কি হয়, যে ইলেকট্রিক ফিল্ড ইনটু লম্ব এরিয়া, লম্ব ক্ষেত্রফল। লম্ব হবে কি পরিমাণ ক্ষেত্রফল, সেটাকে আমরা এস লিখব। এখন এই যে দেখো প্রথমে আমরা কি করেছিলাম, এরকম ধরেছিলাম, এখন এটা লক্ষ্য করো ক্ষেত্রফল একই থাকছে মোটামুটি, কিন্তু কি হচ্ছে ফ্লাক্সের মানটা কমে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে এই অংশটুকু, এটা হচ্ছে ইফেক্টিভ ক্ষেত্রফল, হচ্ছে এই অংশ, এই ইফেক্টিভ ক্ষেত্রফলটা বের করতে হবে। ইফেক্টিভ ক্ষেত্রফল কত হবে, কম্পোনেন্ট ভেঙে যদি আমরা করি সেটা থিটা কোণে যদি ঘোরে তাহলে কস থিটা গুণ করলে হয়ে যায়। তাহলে ই সমান সমান এই ফাই সমান সমান কত হচ্ছে, ইএস কস থিটা। বা অত মাথায় না রেখে মাথায় রাখবে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং এরিয়া ভেক্টর এদের মধ্যে ডট গুণন করলে যা পাবো সেটাই ফ্লাক্স। এ বি কস থিটা মানে এ ডট বি। তাহলে ফ্লাক্স বলতে তোমাকে বলা হলো এস ক্ষেত্রফলের মধ্য দিয়ে ই তড়িৎ ক্ষেত্রের জন্য ফ্লাক্স কত হবে, পরিষ্কার, ই ডট এস। এখন যদি এসের জায়গায় ডিএস হয়, খুব ক্ষুদ্র ক্ষেত্র, তাহলে কি হবে, ই ডট ডিএস। ক্লিয়ার? এবার দেখো একটি বিস্তৃত ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলে ইলেকট্রিক ফিল্ড ডিফাইন করা আছে এই বরাবর, ইলেকট্রিক ফিল্ড এই বরাবর। এখন এইখানে ডিএস ক্ষেত্রফল আমরা কল্পনা করলাম, কত, ডিএস। এই ডিএস ক্ষেত্রফলের ডিরেকশন লম্ব হবে এই, এটা হচ্ছে ডিএস ক্ষেত্রফলের দিক আর ইলেকট্রিক ফিল্ডের দিক, অ্যাঙ্গেলটা কত, থিটা। তাহলে ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে ফ্লাক্স কত হবে, ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে ফ্লাক্স হবে ই ডট ডিএস। কি বললাম, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং এরিয়া ভেক্টর ডট গুণন, পরিষ্কার। এই যে ফ্লাক্স, সেই ফ্লাক্সের মান অবশ্যই কম হবে, খুব ক্ষুদ্র এরিয়া। এখন যদি এই টোটাল এরিয়ার জন্য ফ্লাক্স আমাদের বের করতে বলা হয় তাহলে কি করব, তাহলে এই টোটাল এরিয়াকে আমরা অসংখ্য খণ্ডে ভাগ করে নেব। তাহলে কি অসংখ্য খণ্ডে বলে ডিএস 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 অসংখ্য খণ্ড আমি ভাগ করে নিতে পারি। তাহলে কি করতে হবে, প্রত্যেকটির ক্ষেত্রে ই ডট ডিএস 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 কন্টিনিউ চলবে,
অসংখ্য হবে, লার্জ নাম্বার হবে। লার্জ নাম্বার যদি হয় তাহলে আমরা যখন যোগ করি, যেহেতু কন্টিনিউয়াস, তাহলে আমরা কি করি, ইন্টিগ্রেশন করলে হয়ে যায়। তাহলে টোটাল ফ্লাক্স যদি বের করতে বলা হয়, টোটাল সারফেসের উপরে তোমাকে কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এটা কত হবে, ফাই সমান সমান ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। তার মানে ইন্টিগ্রেশন এস ই ডট ডিএস, ই ডিএস কস থিটা। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে যে কোনো ক্ষেত্র ডিএস, ডিএস এর মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে, ই ডট ডিএস। টোটাল ফ্লাক্স কত হবে, ওই ক্ষেত্রের মধ্যে দিয়ে ইন্টিগ্রেশন করলাম। এইবার এই ফ্লাক্সের মান কখন ম্যাক্সিমাম হবে, কখন মিনিমাম হবে। যদি ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, একই দিকে হয়, এই যে ডিএস আর ই এর মধ্যবর্তী কোণ 0 একই দিকে, তাহলে cos 0 কত হয় 1, তাহলে ই ইন্টু ডিএস, তাহলে কত হবে, ইন্টিগ্রেশন করলে ডিএস এর ইন্টিগ্রেশন করলে এস, তাহলে ই ইন্টু এস, ক্ষেত্রফল ইন্টু ইলেকট্রিক ফিল্ডের মান। পরিষ্কার? এখন যদি থিটা মানটা 90 ডিগ্রি হয়ে যায়, যেমন ধরো এইভাবে না রেখে তলকে যদি আমরা এইভাবে রাখি, যে কটি বলরেখা পাস করবে, একটিও না, ফ্লাক্স কত, 0। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে, এদিক থেকে এদিকে। এরিয়ার ডিরেকশন লম্ব, এই বরাবর, এই এরিয়া থেকে এই বরাবর, আর ইলেকট্রিক ফিল্ড এই বরাবর। অ্যাঙ্গেলটা কত হচ্ছে, 90 ডিগ্রি, cos 90 0, পুরো ফ্লাক্স যাবে না। ক্লিয়ার? এবার যদি 180 ডিগ্রি কোণ হতো স্যার, তাহলে কি হতো, মাইনাস হয়ে যেত। তাহলে ফ্লাক্স পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। পজিটিভ কখন হবে, যখন ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান তোমার তলের সঙ্গে বহির্মুখী হবে। ইলেকট্রিক ফিল্ড কোনো তলের বহির্মুখী যখন হবে, তখন সেটা হবে পজিটিভ। অর্থাৎ যেমন এই ঘরে একটি তড়িতাধান রাখা আছে, তাহলে তড়িতাধান রাখা থাকা মানে কি, ইলেকট্রিক লাইনস অফ ফোর্স আমরা কল্পনা করতে পারি। সেই ইলেকট্রিক লাইনস অফ ফোর্স এই ঘরের পৃষ্ঠতল দিয়ে বাইরে বেরিয়ে যাবে। পৃষ্ঠতল দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার অর্থ হচ্ছে, আমরা যদি ফ্লাক্স বের করতে বলি তাহলে কি হবে, দেখো এই ঘরের যে পৃষ্ঠতল তার ডিরেকশন কিন্তু কী হবে, বাইরের দিকে বহির্মুখী লম্ব। তাহলে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, অ্যাঙ্গেল 0 মানে কী হচ্ছে, ই ইন্টু ডিএস করলে হয়ে যাবে। আর যদি ইলেকট্রিক ফিল্ড আধান বাইরে থাকে আর আমরা এই আবদ্ধ ঘরে আছি, তাহলে ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশান এই ঘরের ভেতরের দিকে আসবে, অন্তর্মুখী। যেমন ধরো এই যে সারফেস, এই সারফেসের এইখানে ইলেকট্রিক ফিল্ড, আমি এখানে তড়িতাধান আছে, তাহলে তড়িতাধান থাকা মানে কি, ইলেকট্রিক লাইনস অফ ফোর্স এইভাবে যাবে, এই তো। তাহলে এইখানে যদি এরিয়া কল্পনা করি, তাহলে এই এরিয়ার মধ্য দিয়ে ফ্লাক্স কত হবে, সেটা নেগেটিভ হবে। কেন, এরিয়ার ডিরেকশন তো এই বরাবর, এরিয়া মানে ডিরেকশনই বরাবর, পরস্পর বিপরীত মোটামুটি বলতে পারি, বিপরীত হলে নেগেটিভ। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। বুঝা গেল? এবার ইলেকট্রিক ফ্লাক্সের একক যদি জানতে চাই তাহলে কি হবে, দেখো ইলেকট্রিক ফ্লাক্সের একক মানে ইলেকট্রিক ফিল্ডের একক, ইলেকট্রিক ফিল্ডের একক মানে হচ্ছে ভোল্ট ইন্টু মিটার ইনভার্স, জানি তো। বিকল্প একক বলেছিলাম ভোল্ট পার মিটার, আর ক্ষেত্রফলের একক কি, মিটার স্কোয়ার। কী হবে স্যার, ভোল্ট ইন্টু মিটার। ডাইমেনশন বের করতে পারবো, ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন ইন্টু ক্ষেত্রফলের ডাইমেনশন। ক্লিয়ার? তাহলে ইলেকট্রিক ফ্লাক্স স্কেলার কোয়ান্টিটি, ইলেকট্রিক ফ্লাক্স আসলে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং এরিয়া ভেক্টরের সম্মিলিত রেজাল্ট পাচ্ছি। সেটা আসলে কীভাবে আমরা করি, ডট গুণ করলে হয়ে যায়।